বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে বেশ কিছু টানাপোড়েন বলেন, আলোচনা সমালোচনা বলেন, এই ধরনের অনলাইনে বিশেষ করে যারা অ্যাক্টিভ থাকেন ফেসবুক ইউটিউবগুলোতে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য এই দল দুটি নিয়ে করেছেন। আজ আপনাদের জন্য যে সংবাদটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে কি জামাত ইসলাম এবং বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে বা তারা কি আগামীর রাজনীতি এই দুটি দল একত্রিত হয়ে কিংবা আন্ডারস্ট্যান্ডিং ওয়েতে এগিয়ে যাচ্ছে সে ব্যাপারে আজকে কথা বলার চেষ্টা করছি। আপনারা জানেন আমি সবসময় আশাবাদী মানুষ এবং ডানপন্থী মানুষগুলোর মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলমান থাকুক সেটার পক্ষে। আমি কখনোই কোনো ষড়যন্ত্রবাদীদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দিব না। তাতে আমার যতটুকু সাধ্য আছে, আমার ছোট জায়গা থেকে যতটুকু ক্যাপাসিটি আছে সেটা আমি পালন করব কিংবা জনতাকে জানানোর চেষ্টা করব, দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। আমার ছোট্ট জ্ঞান বলে বাংলাদেশের রাজনীতিতে এখনও এই মুহূর্তে বড় বড় এই রাজনৈতিক দলগুলো একে অপরের শত্রু হওয়ার সময় হয়নি। বাংলাদেশের যে বহির্বিশ্বের ষড়যন্ত্র, পাশে বসে শেখ হাসিনার কুটনামি, বিভিন্ন ধরনের ইনসাইড আউটসাইড ষড়যন্ত্র বলবৎ, তাতে বাংলাদেশে এখন পর্যন্ত জামাত বিএনপি ভিন্নভাবে মানে ঠোকরাঠুকরি করে কিংবা দ্বন্দ্ব সৃষ্টি করে কিংবা বাহুশক্তি দেখিয়ে একে অপরকে ঘায়েল করার মধ্য দিয়ে ভিন্ন কিছু অনলাইন অফলাইনে ব্যাড কমেন্টস করে কিংবা প্রতিবাদ করার মধ্য দিয়ে স্বাধীনভাবে চলার সময় এখনো হয়নি। শুধু জামাত বিএনপি না, বাংলাদেশের বাকি যে ছোট ছোট রাজনৈতিক দল যারা এতদিন পর্যন্ত ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার ছিলেন, সকল দলগুলোকেই একটা ইস্যুতে এক থাকা দরকার, সেটা হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগের অপরাজনীতির ব্যাপারে। আমি আজ খুব আনন্দের সংবাদ আপনাদেরকে দিচ্ছি এবং যেটা আমার নিজের দেখে ভালো লেগেছে। আজকের 28শে অক্টোবর উপলক্ষে জামাত ইসলাম কর্তৃক আয়োজিত যে সমাবেশটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে, ইনডোর প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব। এবং মির্জা আব্বাস তার বক্তব্যে স্পষ্ট করে বলে দিয়ে গিয়েছেন যে বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন হয়েছে, পার্শ্ববর্তী রাষ্ট্রকে উল্লেখ করেই বলেছেন। তাতে তারা বেজার হয়েছেন এবং এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এই ঐক্যবদ্ধ মেসেজটা তারা পেয়ে গিয়েছেন। কিন্তু আমরা যদি অনৈক্য থাকি তাহলে আবার সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের এবং ষড়যন্ত্রবাদীদের এবং আওয়ামী লীগের ষড়যন্ত্র করতে সুবিধা হবে। আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য, বাংলাদেশের এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য এই বাংলাদেশে বিএনপি জামাত সহ বাকি রাজনৈতিক দলের মধ্যেও ঐক্য থাকতে হবে এবং আমাদের মধ্যে এক এবং অভিন্ন কথাবার্তা থাকতে হবে। দেখেন, আমি যে মাঝে মাঝে বলি, অনেক সময় আমি এই মজলুম মানুষদের পক্ষে কথা বলায় অনেকের খুব খারাপ লাগে, কষ্ট লাগে, কিন্তু এটা হচ্ছে বাস্তবতা। আপনার বাস্তবতা মেনে যদি আপনি রাজনীতি করতে না পারি তাহলে আমি হারিয়ে যাবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি অস্বীকার করতে পারবেন না যে তারেক রহমান সাহেবের অবদান, খালেদা জিয়ার অবদান, বিএনপির অবদান। ঠিক তেমনিভাবে আপনি অস্বীকার করতে পারবেন না জামাত ইসলামের ত্যাগ, তাদের উপরে জুলুম নির্যাতন, স্টিম রোলার, মানুষদেরকে হত্যা করা, গুম করা, খুন করা, ফাঁসি দেয়া। এই জামাত একটা নির্যাতিত দল। শুধু জামাত নির্যাতন না, এরপরে পার্সেন্টেজে আরও যে ছোট ছোট দল আছে, ইসলামী আন্দোলন বলেন, অন্য ছোট পার্টি বলেন, কম বেশি প্রত্যেকেই আঘাতপ্রাপ্ত হয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। তাহলে বাংলাদেশে আমাদের বিজয় এসেছে, কিন্তু বিজয় পরবর্তীতে আমার মধ্যে যদি অনৈক্য থাকে, এই অনৈক্যের সুযোগ নিয়ে আওয়ামী লীগ বারবার আবার আপনাদের মাথায় কাঁঠাল ভাঙার চেষ্টা করবে। আমি জামাতকেও স্যালুট জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের সমাবেশে নিশ্চয়ই তাদেরকে দাওয়াত দিচ্ছেন, না হয় আসতো না। তো
তো এই যে দাওয়াত দিয়ে উদারতার প্রচার প্রমাণ দেখিয়েছেন, তারা আবার এসে ঐক্যের স্লোগান দিয়ে গিয়েছেন। এখান থেকে এই অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, আপনাদের জন্য শেখার অনেক পয়েন্ট আছে, আমাদের জন্য শেখার অনেক লার্নিং আছে। গ্রামে একটা প্রচলিত বাক্য আছে, নেতারা ঠিক, মারা যায় কর্মী, গুতাগুতি করে কর্মী। এইটার বাস্তব নমুনা আপনি কিন্তু এখানে নেগেটিভ পজিটিভ আছে, কিন্তু এটাকে পজিটিভ যদি আপনি পিক করেন, যে নেতা ঠিক মানে কি, নেতার আদর্শকে একে অপরে লালন করার জন্য চেষ্টা করছেন, কিন্তু আপনি আমরা যারা সহকর্মী রয়েছি, আমরা যদি অনৈক্যের বীজ বপন করি সারা বাংলাদেশ ব্যাপী, তাহলে সেই বাংলাদেশে ঐক্যের স্বপ্ন দেখা অসম্ভব। আজ এই বাংলাদেশে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে আমি তো বারবার বলি একটা ইস্যুতে, আচ্ছা আপনারাই বলেন আমাকে, জামাত ইসলাম রাজনীতি করে ইসলামিক অর্গানাইজেশন উইথ কি বলে আপনার বাংলাদেশি সাংবিধানিক পদ্ধতি মেলে এই দেশের গণতান্ত্রিক রাজনীতিতে তারা একটা বড় রাজনৈতিক দল। আচ্ছা আপনি বলেন বিএনপি এবং জামাতের মধ্যে পার্থক্য কি? বিএনপি তার নিজস্ব চিন্তাধারায় চলে, একটা উদার গণতান্ত্রিক দল। জামাত ইসলাম তার নিজস্ব চিন্তায় চলে। তো ভাই বিএনপিকে জামাত বানাইতে চান কেন, আর জামাতকে আপনি বিএনপি বানাইতে চান কেন? কাউকে কোনো কিছু তো আপনার বানানোর দরকার নাই। যেই দল যেই আদর্শে আছে সেই আদর্শে চলবে। শুধু একটা আদর্শ আমাদেরকে ফলো করতে হবে, যেমনি ভাবে আমরা বাংলাদেশকে মানি, এই ক্ষেত্রে বিএনপি আর জামাত নাই, সবাই এক। দেশকে না মানলে আপনি তো রিপ্রেজেন্ট করতে পারবেন না। এই দেশ আমার, জামাতও বলে আমার দেশ, আপনিও বলেন আমার দেশ। বাংলাদেশে কোনো জাতীয় ইস্যু হলে আপনিও মানেন, তিনিও মানে। তেমনি ভাবে আজকের জাতীয় ঐক্য শুধু একটা ইস্যুতে হতে হবে, শেখ হাসিনা ইস্যুতে আমরা এক। হাসিনার দোসরদের সাথে আমাদের খাতির নাই, আমাদের কোনো গুতাগুতি নাই। আমরা একে অপরের রাজনীতি যার যার তরিকায় চালাবেন, যে যার আদর্শ জাতির কাছে প্রকাশ করবেন, জনগণ অ্যাকসেপ্ট করবে হু ইজ বেস্ট হু ইজ নট। যদি সেই জায়গায় জনগণ মনে করে বিএনপি বাংলাদেশের জনপ্রিয় দল, বিএনপির পক্ষে মানুষ থাকবে। জামাতকে যদি সেকেন্ড জনপ্রিয় মনে করে কিংবা বিএনপির চাইতে বড়ও মনে করে, আপ টু দেম, আপনি তাকে ফ্রিডম অফ স্পিচ এই জায়গাটায় সুযোগ করে দিন, কথা বলার সুযোগ করে দিন, কাজ করার সুযোগ করে দিন। কিন্তু আমি দেখছি আমাদের মধ্যেও এমন কিছু মানুষ তৈরি হয়েছে মাশাআল্লাহ, যারা রাজনীতিতে গত 16 বছর কোনো অবদান নাই, 10 পয়সার উপকার দেশের জন্য নাই, কিচ্ছু করে নাই। আমি তাদের আইডিগুলো চেক করার অনুরোধ করছি। 10টা পোস্ট পাবেন না, হাসিনার বিরুদ্ধে অ্যাক্টিভিস্ট নাই, তার কথা কেউ শোনেও না, কিছুও না, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে মাশাআল্লাহ বড় বড় নেতা এক একজনে গুতাগুতি শুরু কইরা জামাতকে বানাই দিয়েছেন রাজাকারের দল, অমুকরে বানাই দিয়েছেন জঙ্গির দল, অমুকরে বানাই দিয়েছেন তমুকের দল। হ্যাঁ, আমি মনে করি এজন্য কিছু সিনিয়র নেতৃবৃন্দ দু একটা শব্দ চয়নে দায়ী, যদিও সেই প্রসঙ্গ তুলে আমি বিতর্ক সৃষ্টি করতে চাই না। কিন্তু আমি যে প্রসঙ্গটা বলতে চাই সেটা হচ্ছে ঐক্যের বিকল্প নাই প্রিয় যোদ্ধা ভাইয়েরা। আজকের সে কারণে আমাদের ঐক্য হতে হবে, ঐক্য থাকতেই হবে। আমি যে ফর্মুলাটা আপনাদেরকে দিয়েছিলাম, এই স্বাধীনতা যে 5 তারিখ হবে কেউ তো ভাবতে পারেন নাই। 5 তারিখের আগেই আমি দুইবার দুটো ভিডিওতে ফর্মুলা দিয়েছিলাম। আপনারা যারা সেই ভিডিও দেখেছেন কমেন্টস করবেন প্লিজ। একবার করেছিলাম 4 জন ব্যক্তি ঠিক হলে হাসিনার পতন, দেখেছেন কিনা কমেন্টস করে জানাবেন। এক, বিএনপি, জামাত, চরমনাই, হেফাজতপন্থী মামুনুলরা বা এই জাতীয় কওমি ভিত্তিক একটা জোট। 4 জন ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় দেশে শেখ হাসিনা থাকবে না। এটা বলেছিলাম তৎকালীন সময়ে। নিরুপায়, কি উপায়, কিভাবে দেশকে রক্ষা করব? আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য বিগ ফর্মুলা। কারণ এই 4টা জনগোষ্ঠীর সাথেই পাবলিক সঙ্গবদ্ধভাবে ছিল। এর বাইরে যা আছে এগুলার কোনো পার্সেন্টেজ আছে নাই, কম আছে বেশি আসে, তারা মানে কি বলে সমাজে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে না, বা তাদের সাথে মানুষ নাই, বামপন্থী দলগুলোর বেশি একটা নাই। সেটা অনেক ভিউ হয়েছে, পাবলিক অ্যাকসেপ্ট করেছে। দ্বিতীয় আবার আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেখানে ঐক্যটা এভাবে রেখেছিলাম। আমি বলেছিলাম আমাদের আদর্শ যাই হোক, চিন্তা চেতনা যাই হোক, ভিন্ন আদলে নির্বাচন হোক, কিন্তু বাংলাদেশের প্রধান এই 4টা দল থেকে 4 জন চিফকে সংসদে ঢুকাতে হবে। বিএনপিরও থাকবে, জামাতেরও থাকবে, চরমনাইরও থাকবে, হেফাজত। কেন?
সংসদ টিকিয়ে রাখার জন্য যখন তিনি থাকবে, তিনি আর ওই সরকারের বিরুদ্ধে হয়ে দেশে আন্দোলন করবে না। এক, দুই, তিনি এখানে যখন নিশ্চিত হবেন যে তার আসন নিশ্চিত, তিনি আন্তরিকতার সাথে যুদ্ধ করে সংগ্রাম করে দেশের জন্য লড়াই করবেন। তিন, এই জায়গায় সমগ্র বাংলাদেশের নির্বাচন পদ্ধতি তখন এভাবে হবে যে যেখানে জামাতের প্রার্থী সেখানে বিএনপি নাই, যেখানে চরমনায়ের প্রার্থী সেখানে জামাত নাই, যেখানে হেফাজতের প্রার্থী সেখানে বিএনপি জামাত হেফাজত নাই, ঐক্যবদ্ধভাবে একটা সামষ্টিকভাবে তারা সংসদে যাবে। সেই ফর্মুলাও আমি দিয়েছিলাম। কেন? আমি এখনো চাই এই ঐক্য। বাংলাদেশে যদি 300 আসনেও কেউ নির্বাচন করে আমার আপত্তি নাই, সংখ্যানুপাতিক কিংবা সিট ভিত্তিক তাতেও আপত্তি নাই, কিন্তু আমি এই ঝঞ্ঝাল চাই না। অনৈক্য হলে ক্ষতির কয়েকটা কারণ বলি। দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। নাম্বার 1, আপনি 5 বছরের বেশি টিকে থাকতে পারবেন না। লিখে রাখেন, এখন খাতা কলমে লিখে রাখেন, যত বড় গায়ের জোর দিয়ে ক্ষমতায় আসেন, যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, বিএনপি জামাত চরমনাই হেফাজত মিনিমাম এই 4টা গোষ্ঠীর মধ্যে 5 বছরের বেশি ক্ষমতায় কোনো গোষ্ঠী থাকতে পারবে না। এই 5 বছরের মধ্যে শত্রু ছোট ছোট গোষ্ঠীগুলোকে একত্রিত করে ভিন্ন মোর্চা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে। যদি স্থায়ী কোনো সমাধান চান, 10-20 বছরের প্ল্যানে রাষ্ট্র চালাতে চান, তাহলে এই সকল ছোট ছোট ইস্যু নিয়ে কথা বলে ফেসবুক গরম করে কোনো ফায়দা হবে না। সবাইকে সেজন্য যেটা করতে হবে, আপনাদের মধ্যে মনস্তাত্ত্বিক ঐক্য হয়েই যেতে হবে। যেমনটা আওয়ামী লীগ গত 15 বছর কেউ পাত্তা দেন আর না দেন, বামপন্থী সবগুলোকে তারা সাথে নিয়ে তার মতো করে চলছে। এমনকি এই যে জাকাতের নির্বাচন কয়েকদিন আগে গেছে, সেখানেও জাতীয় পার্টিকে সিট ভাগ কইরা 26 আসনে কোনো প্রার্থীই দেয় নাই। অর্থ বোঝেন? আওয়ামী লীগ ভালো করে জানে যে এই নির্বাচন আমার, তারপরেও তিনি কিন্তু এই জায়গায় ছাড় দিতে বাধ্য হয়েছে। আমি বলছি না যে ওইভাবেই করতে হবে, যেভাবেই আপনি করেন না কেন, ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা না থাকলেও অন্তত পক্ষে মানসিক দূরত্ব সৃষ্টি করা যাবে না। বাংলাদেশ একা স্বাধীন হয় নাই। গত 16 বছরের অত্যাচার নির্যাতন যারা সহ্য করছেন, তারা বুঝতেছেন কত ধানে কত চাল। মহামুরব্বিগিরি এখন দেখান। 5 তারিখের পর জিবরা উল্টাইয়ে কথা বলেন। 5 তারিখের পর, 5 তারিখের আগে 4 তারিখও কারো টকশো দেখি নাই, মিছিল দেখি নাই, ঠিক মতো করে তারা রাজপথে নামেন নাই। আজ যারা নামছে, আজ যারা কথা বলছেন, অনৈক্য চাচ্ছেন, তারা হচ্ছেন মূলত শেখ হাসিনার দোসর এবং আওয়ামী লীগের প্রেতাত্মা এবং হতাশা লীগ। আমি সমগ্র মৃত্যুর আগ পর্যন্ত, আমার কোনোদিন এমপি মন্ত্রিত্ব যদি নাও হইতে পারি, আমি এই সত্য কথা বলে যাব, আমি ঐক্যের বাণী পৌঁছে দিতে যাব। আমি বাংলাদেশে প্রথম যখন চরমনায়ের পীর সাহেবের ঠোঁটে আঘাত করেছিল আওয়ামী লীগ, আমি নিজে সবার আগে প্রতিবাদ করেছি। ওই নির্বাচনের পক্ষেও আমি ছিলাম না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে একজন মজলুম মানুষের পক্ষে আমার দাঁড়ানো এখন সবার আগে দায়িত্ব। কি ক্ষতি হয়েছে? আমি দাঁড়িয়েছি, অনেকে দেরিতে দাঁড়িয়েছেন, কিন্তু কল্যাণকর কাজটি সবার আগে যে করবে সেই সবচাইতে বাংলাদেশের মানুষেরও যেমন ভালোবাসা হবেন, আল্লাহর কাছেও সম্মানিত হবেন। কেন আমরা করতে পারি না? কেন আমরা দূরত্বে রাখবো? আমি একা খাবো, একা চলবো, একা এই মানসিকতা পোষণ করা অন্যায়। রাষ্ট্রে কাজের অভাব নাই, বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট, পুলিশ, এমপি, মন্ত্রী, কত কিছু আছে ভাই। সবই যদি আমার লাগে, তাহলে এই দেশে আর কি মানুষ নাই? প্ল্যান করুন। সমস্ত রাজনৈতিক দলের জন্য আমার ব্যক্তিগত পরামর্শ আছে, প্ল্যান করে পথ চলুন। যেই আলেম মসজিদের ইমাম, আপনার পন্থী না হলেও তাকে ইমামতি করতে দেন। যেই লোক মিলাদ পড়ে চলে, ও লোককে মিলাদ পড়তে দেন। যেই লোক মাদ্রাসায় চাকরি করে, ওখানে মাদ্রাসাগিরি করতে দেন। প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন থাকতে দেন। আপনি আপনার দল, ব্যাংক আছে, বিমা আছে, চাকরি আছে, মন্ত্রী আছে, এমপি আছে, সব থাকার পরে ঝাড়ুদারও আপনার লাগবে, এমন তো কোনো কথা নাই রে ভাই। স্যাক্রিফাইস করার জন্য একটা প্রশস্ত হৃদয় দরকার আমাদের সকল রাজনৈতিক দলের মধ্যে। আরে বাপরে বাপ, কতগুলো ইউনিয়ন পরিষদ, কতগুলো উপজেলা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কত কিছু আছে বাংলাদেশ। অভাব কি আছে ভাই? সে কারণে বলছি, আমরা সবাইকে ছাড় দিতে হবে। এমন কি কওমি আলেম, তার চাহিদাটা কি আপনার উপলব্ধি করতে হবে।
যে ওনার যদি চাহিদা হয় কোনো একটা মসজিদের ইমাম হওয়া, কিংবা একটা সরকারি চাকরি নেওয়া, কিংবা একটা ছোট্ট পরিসরে তার যে যতটুকু যোগ্যতা রাখে, আমি তার কি কাউকে আন্ডার এস্টিমেট করছি না যে ছোট চাকরি কিংবা বড় চাকরি, যার যেটা যোগ্যতা তাকে সেখানে আপনাকে ওয়েল স্পেস দিতে হবে। আমি মনে করি এই বর্তমান সময়ে জামাতের সাথে বিএনপির দূরত্ব থাকবে না এবং থাকতে পারে না। যদি কেউ দূরত্ব তৈরি করে, তারা আহাম্মক, রাজনীতিতে পটু না, বোকার সাগরে বসবাস করছে। শোনেন, শুধু ভোটের বাক্স দিয়ে সব হয় না, আবার শুধু আন্দোলন দিয়েই সব হয় না। সব কিছুর একটা সমন্বিত প্রচেষ্টার মধ্য দিয়ে রাষ্ট্র ব্যবস্থাকে চালাতে হয়। সবাই ভালো করে জানি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল গঠনিত হয়েছে রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার এমপি থাকবে, তো দোষের কি আছে? এখন যদি কেউ কেউ পিছনে পিছনে আপনাকে পিন দেয়, দেখছো জামাত ক্ষমতায় যাওয়ার জন্য লাফালাফি শুরু করছে। আরে জামাত প্রতিষ্ঠিত হয়েছে কি আঙ্গুল চষার জন্য? বিবেককে প্রশ্ন করেন, বোকার মতো কেন আপনি? এদেশের ছোট্ট যেই দলটা গতকালকে গঠিত হয়েছে, সেও কি বলবে নাকি যে আমি মেম্বার হওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছি? তারও তো স্পিরিট থাকবে যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চাই, প্রধানমন্ত্রী হতে চাই। তো এত সংকীর্ণ কেন আমরা? এখন আমি ইদানিং দেখি কি, অমুকে চলে আসবে, অমুকে যাবে। আরে এই বাংলাদেশে যদি চরমনের পিসাব ক্ষমতা, তোমার কি? জামাত যদি ক্ষমতা, যে তোমার কি? জনগণ নিবে, যাবে। বিএনপি তো বিশাল দল, সাগর সমুদ্র, তাকে যেতে হবে, যাবে, সমস্যা কি? কিন্তু এই কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কারণে অনলাইনে গুতাগুতি, মাশাআল্লাহ, এটা অত্যন্ত খারাপ, বেদনাদায়ক। আমাদের ভাইদের এই হৃদয়কে প্রশস্ত করতে হবে। এই দেশে যেই লোক আজকে দল গঠন করবে, সেও বাংলাদেশের একজন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট এবং 300 আসনের এমপি হবে, এই ঘোষণা দিয়েই তাকে রাজনীতি করতে হবে। দিস ইজ নেম কল পলিটিক্স। আপনি যদি সে হোপ দিতে না পারে, বিশ্বাস দিতে না পারে, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দিতে না পারে, তার রাজনীতি করতে আসছে কেন? তা আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। এখন কে আসবে না আসবে বাস্তবতা হিসাব করলে সেটা ভিন্ন জিনিস, সেটা নিয়ে তো সবাই, জামাতও বোঝে, যাকে নিয়ে এত সমস্যা অনেকে মনে করেন তারাও বোঝে যে তার দৌরত্ব কতটুকু, তার লিমিটেশন কতটুকু, তার যোগ্যতা কতটুকু, তারা কাজ করে যাচ্ছে, ভালো কথা। তা আমি এই কাজগুলোর মধ্যে কোনো নেগেটিভিটি দেখি না, বরং আমি তো মনে করি আমারও উচিত জামাতের সমাবেশগুলোতে গিয়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়া। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই চিন্তা করাও যেন হারাম হয়ে যায় অনেক রাজনীতিবিদের জন্য। আপনার তো উচিত বিএনপির সমাবেশে এসে বক্তৃতা দেওয়া, চরমনার সমাবেশে গিয়ে আমার বক্তব্য দেওয়া, এদের মাহফিল মজলিসগুলোতে আমাদের যাওয়া উচিত, আলোচনা করা উচিত, দূরত্ব কমানো উচিত, ঐক্য হওয়া উচিত। শুধু বাসায় বাসায় আর খানকায় বসে বসে আপনি যদি ঐক্য চাই, কিসের ঐক্য চান? একদিন বসতে পারেন না, একদিন খাইতে পারেন না, একদিন দাওয়াত দিতে পারেন না, একদিন ছেলের বিয়ায় দিবেন না, মেয়ের বিয়ায় ডাকবেন না, নামাজের সময় ডাকবেন না, মিলাদের সময় ডাকবেন না, তো ঐক্য কিসের? ঐক্যের জন্য সবার আগে নিজের হৃদয়টাকে প্রশস্ত করে উজাড় ভিত্তিতে মানুষদেরকে ডাকতে হবে, দেন ইউ ক্যান বি ইউনাইট টুগেদার। আপনাদের কি এটা বুঝতে হবে প্রিয় ভাইয়েরা? আমি সব সময় আমার চেতনা হচ্ছে ডানদের ঐক্য চাই, আর যারা আছে ওরা ধ্বংস হয়ে গেল আমার কিচ্ছু আসে যায় না। কারণ আমি মনে করি ডানপন্থীদের উত্থান থাকলে আমার দেশ, দেশের স্বাধীনতা, দেশের মানবতা অক্ষুণ্ণ থাকবে এবং এই দেশটা এগিয়ে যাবে। এবং বড়দের অনেক দায়িত্ব আছে। বড় বড় রাজনীতি যারা করেন, আপনাদের সবচেয়ে বেশি ছাড় দিতে হবে। মনে রাখবেন, মসজিদের খতিবের মূল্য বেশি, একজন কি বলে দায়িত্বশীল, সে যে পর্যায়ের হোক তারও মূল্য বেশি। কিন্তু খতিব, তাকে নিয়ন্ত্রণ করতে হলে ওই মসজিদের সবার ব্যাপারে তার একটা সুন্দর দৃষ্টিভঙ্গি পোষণ করতে হয়, না হয় সে নেতৃত্ব দিতে পারে না। একটা দেশের যারা প্রাইম মিনিস্টার হবেন, প্রেসিডেন্ট হবেন, আপনাকে এমন হতে হবে যে আপনাকে এই ছোট বিষয়গুলো ছাড় দিতে হবে। আপনি প্রাইম মিনিস্টার, আপনার উপজেলার ভাইস চেয়ারম্যান একজন জামাত হয়েছে, এ নিয়ে এত চিন্তার দরকার নাই। আর এক জায়গায় একজন চেয়ারম্যান হয়েছে চরমনায়ের, আপনার এত চিন্তার দরকার নাই। এই সব ছাড় দিয়ে 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 জাতীয় ঐক্য গঠন করতে হবে। যদি আমরা না পারি, তাহলে ওই 6 মাস খাইবেন, বাকি 9 মাস হাহুতাশ করবেন, কোনো বিকল্প নাই। এই কথাগুলো তিক্ত হলেও সত্য। আমার অনেক কথা অনেকের প্রথম দিন ভাল লাগে না, কারণ ওই যে জোয়ারে গামাশাই দেই না, হঠাৎ করে আপনাদেরকে
একটা নাচনে কুদুনি দিয়ে আমি উল্টাপাল্টা বলে সমর্থন আদায় করলাম, লাভ নাই। আমি এগুলো দেখেছি, টেকে না। মিথ্যা প্রলব্ধ করে বক্তব্য ওয়াজ-নসিহত মানুষের হৃদয়েও অঙ্গম হয় না, এবং মানুষ এগুলো একটা সময় টিকে থাকে না। সত্য বলতে হবে, বাস্তবতা স্বীকার করতে হবে। আমি এইবার বাংলাদেশে গিয়েছি, বিশ্বাস করেন আর না করেন, অনেকে ফেসবুকে তখন অনেক ডাউন ছিল, পোস্টগুলো হয়তো দেখেনও নাই। বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলের সিনিয়র নেতার সাথে দেখা করে আসছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে 1-to-1 বৈঠক করেছি, আলহামদুলিল্লাহ। অনেকে মনে করেন আমি বিএনপি করি, কোথায় যাই, কোথায় যেখানে যাওয়ার দরকার সেখানে আমি গিয়েছি। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছে দোয়া নিতে গিয়েছি, একদম সংগ্রাম ভবনে গিয়ে 11টায় 11:30 সাক্ষাৎ করেছি। কি হয়েছে, কে কি বলেছে আমার কিচ্ছু যায় আসে না, আই ডোন্ট কেয়ার। হি ইজ আমির অফ পিপল, সে জামাতের আমির, আমারও আমির আমি মনে করি। উনি একজন ইসলামিক স্কলার, ওনার মতো একজন মুরব্বী মাথার উপরে ছায়া থাকলে আমি যে দলই করি না কেন আমার জন্য দোয়া এবং ভালোবাসা অনবরত থাকবে, এবং আমি বিপদ আপদ সব কিছু থেকে আল্লাহ আমাকে হেফাজত করবেন। তা আমি তার সাথে সাক্ষাৎ করেছি। কি সমস্যা, চরমনায়ের নায়েবে আমির ফাইজুল করিম সাহেবের সাথে তার ইসলামী আন্দোলন অফিসে সাক্ষাৎ করেছি, আলহামদুলিল্লাহ। দোয়া নিয়ে এসেছি, কথা বলেছি। ওনারাও আমাকে একটা প্রোগ্রামে ইনভাইট করেছেন, আমি গিয়েছি। গতকালকেও আমাকে একটা অনুষ্ঠানের জন্য ফোন দিয়েছে, যদিও আমি মিস করেছি। সেখানে আমার বাংলাদেশের বিএনপি, জামাত, হেফাজত সব দলের লোকজন ছিলেন, যেতে পারিনি। এভাবে করে পীর সাহেবদের দরবারে গেছি, বিভিন্ন আলেমদের কাছে গিয়েছি। সমস্যা কি, হেফাজতে ইসলামের মামুনুল সাহেবকে দেখছি বাইতুল মোকাররমে সমাবেশ করে, স্টেজে উঠে গিয়ে কোলাকুলি করে দেখা করে আসছি। সমস্যা কোথায়? হৃদয়টাকে বড় করেন, ঐক্য নিয়ে আসেন পৃথিবীর সকল জায়গায়। মূল ফিতনা হচ্ছে অনৈক্য। যারাই অনৈক্য ধ্বংস, যারাই অনৈক্য ধ্বংস। ঐক্যের বিকল্প কিছু নাই। আমি আবারও বলছি, এই ঐক্য মানে এই না আমি বিএনপি, আমাকে জামাত হয়ে যেতে হবে না, আমি তো জামাত করি না, আর আমি পারবো না। জামাতের যে রুলস, নিয়ম কানুন, পদ্ধতি, পড়াশোনা, নামাজ কালাম, রোজা, ইবাদত, কত কিছু, আলহামদুলিল্লাহ দে আর ডুইং ভেরি ওয়েল। আমি পারি না, সেটা আমার ব্যর্থতা। চরমনায়ের রুলস আছে, অনুকের ইসলামিক পার্টি, যে যেটা পছন্দ করে করতে দেন ভাই, কিন্তু মানসিক দূরত্বটা দূর করে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করতে হবে। ওই ভাইগুলো আপনার কাছে আসলে আপনার হাতে যদি সুযোগ থাকে আপনি তাদেরকে যথাপযুক্ত সাহায্য করবেন। চাকরি চায় চাকরি দেন, একটা সিগনেচার চায় সিগনেচার দেন, একটা অফিসে যাইতে চায় যাইতে দেন, বিদেশে যাইতে চায় যাইতে দেন, পড়াশোনায় স্কলারশিপ চায় দিয়ে দেন। জামাতের বিশ্ববিদ্যালয় আছে, চরমনের একটা ছেলে পড়তে আসছে, স্কলারশিপ দিয়ে দেন। আপনার একটা বড় প্রতিষ্ঠান আছে, আপনি তাদেরকে এভাবে করে মানুষদেরকে নিয়ে আসেন ভাই। আমি মনে করি বাংলাদেশে অনৈক্য অনেকাংশে দূর হয়েছে, কিন্তু এই অনৈক্য দূর করার জন্য সবার আগে দরকার আমাদের হৃদয়টাকে ভালো করা, অন্তরটাকে পরিষ্কার করা। পীরলীরা মাঝে মাঝে যে বলে যে জিকিরের মাধ্যমে অন্তর পরিষ্কার করতে হয়, আমি মনে করি এটা রাজনীতিতেও দরকার। আমাদের হৃদয়টার মধ্যে কটিলতায় ভরপুর, চোখে অন্য লোক বড় হোক দেখতে চাই না। এই যে এখনই ধরেন ফর এক্সাম্পল, আমি কালকেও কোথায় জানি বলেছি, 16 বছর আমি নির্যাতিত ছিলাম, 6 বছর আমি বাংলাদেশে আসতে পারি নাই। আমার বিরুদ্ধে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুর্কি, কম্বোডিয়া সব জায়গায় এম্বাসিগুলোতে নালিশ করেছে, দুটো রাষ্ট্রে ব্লক করেছে, 20 আওয়ার্স করে আমি বন্দী ছিলাম এই শেখ হাসিনার কারণে। এখন আমি বাংলাদেশের যুদ্ধের সময় অনলাইনে সবাইকে উজ্জীবিত করতে পেরেছি, রেখেছি। ধরে নেন আমি এখন বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারলাম না, বা যাইনি, বা কেউ ডাকেনি, তো কি হয়েছে? আমার উদ্দেশ্য থাকতে হবে হাসিনা থেকে মুক্তি। আমি মুক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমার ছোট ভাইরা যদি বাংলাদেশে থেকে স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করে উপহার দিতে পারে এবং তারা বিভিন্ন পদ পদবি নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যায়, আই হ্যাভ টু কংগ্রাচুলেট দেম। তাদেরকে আমাদেরকে অভিনন্দন জানাতে হবে, ভালোবাসতে হবে। কিচ্ছু আসে যায় না যদি সামথিং ইউ উইল গেট when your God will decide it. You have to be that iman. আমার জন্য যদি কিছু লেখাই থাকে যে ডক্টর ফয়জুল এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, that will comes first from Allah subhanahu wa ta'ala. So I don't need to worry too much. আমাকে এত চিন্তার দরকার নাই তো। আল্লাহর সিদ্ধান্ত যদি আসে
যে ফয়জুল উপদেষ্টা হবে, ফয়জুল প্রেসিডেন্ট হবে, ফয়জুল আপনার অমুক হবে, তমুক হবে, হোয়াট এভার, এটা তার সিদ্ধান্ত হলে আপনি এমনিই হবে। কিন্তু এই যে আমাকে ছাড় দেওয়ার মানসিকতা, এটা আপনাকে করতে হবে। আমি বারবার ছাত্রদের পক্ষে কেন কথা বলি, এই ছাত্র ভাইয়েরা যেটা পেরেছে, আমি কি পেরেছি বলেন? পারি নাই তো। নাহিদের পায়ের যে অবস্থা দেখেছি, যে মাইরটা না নাহিদ খেয়েছে, আল্লাহ তাকে এই মাইরের বদৌলতে এখন সম্মানিত করছে। তো এই মাইর তো ভাই আমি খাইতে পারি নাই, তো তার ত্যাগকে মানতে অসুবিধা কোথায়? শোনেন, সময়ের 1 পর, অসময়ের 10 পর, এই কথাগুলো মানুষ এমনি এমনি বলে না। ওরা সময় মতো কাজ করেছে, তাই এই ওদেরকে সম্মান করা উচিত। এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস এখন কষ্ট করছে, আবার মানুষও সম্মান করছে, সমস্যা কোথায়? বয়সে ছোট ভেবে মানুষকে দূরে রাখবেন না। বাংলাদেশ বহু পরিবর্তন হয়েছে। 24 বছরের ছেলেটা আজকের মন্ত্রী লেভেলের ফ্ল্যাগ নিয়ে উঠছে, দিস ইজ নেম কল আপনার পরিবর্তন। অতএব ওই আগের মতো ঝুজুর ভয় দেখাবেন না। 80 বছর হইতে হইবে, 60 বছর হইতে হবে, তারপরে মন্ত্রী হবা, শাসন করবা, অমুক করবা, তো এইসব জিনিস চলে গিয়েছে। যার জন্য যেটা লিখিত থাকে, 5 তারিখ সকালবেলাও কিন্তু জানতো না নাহিদ আসিফরা যে বাংলাদেশের তারা কোনোদিন উপদেষ্টা হবে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে তারা হয়েছে। আপনারা তাদেরকে সহযোগিতা করবেন, উৎসাহ প্রদান করবেন। এই যে 2-1 দিন আগেও, আহারে বাংলাদেশ, প্রিয় ভাইরা, আমি গল্প করতে করতে কথা বলতে পছন্দ করি, বলছি, ফেসবুকে দেখলাম কি সম্ভবত সার্জিসের একটা জামার ব্র্যান্ড, সেটাকে দিয়ে 7,000 কয় টাকা বাংলাদেশে জামাটার দাম। কত বড় আহাম্মক আমরা! আমাদের এই সমন্বয়করা জামাও এখন গায়ে দিতে পারবে না। মানে সমন্বয়করা হয় সালা গায়ে দিয়ে ঘুরবে, নয় মনে হয় ল্যাংটা ঘুরবে। তাদেরকে একটা জামা পরতে দিবেন না, জুতা পরতে দিবেন না, বিমানে চড়তে দিবেন না, গাড়িতে চড়তে দিবেন না, কিচ্ছু করতে দিবেন না। ওনারা শুধু না খেয়ে এরপরে পাগল বেশে আপনাদের জন্য স্বাধীনতা যুদ্ধ করবে না। ধান্দাবাজির চরম পর্যায়ে আমার দেশের কিছু কিছু মানুষ, যে কারণে এই দেশের নেতৃত্ব তৈরি হয় না। কে বলেছে আপনাদেরকে এই রক্ষণশীলতা, এই ধরনের হিংস্র মানসিকতা, এই ধরনের কটিলতা দেখাতে? আমি একটা পাঞ্জাবি দিয়ে উদাহরণ সৃষ্টি করলাম। যেই দেশে হাজার হাজার কোটি টাকা লোপাট করে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেই দেশে আপনি সার্জিসের জামার, হাসনাত আব্দুল্লাহর কি প্যান্টের হিসাব করেন, আর বিমান না গাড়ির কোন টায়ারে চলে সেইটার আপনি হিসাব করেন? হ্যাঁ, এই সব কারণেই আমার দেশে নেতৃত্ব তৈরি হয় না। আমার দেশের নেতাদেরকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আমি তো এদেরকে পাইলে, যদি এবার বাংলাদেশে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আমি আসবো, পেলে আমি কপালে চুম্বন করবো, ওদেরকে শ্রদ্ধা জানাবো, স্যালুট জানাবো। আমার আর্থিক সঙ্গতি অনুযায়ী আমি পারলে তাদেরকে পুরস্কৃত করবো। দিস ইজ মাই ডিউটি। কারণ ওরা এই দেশকে স্বাধীন করেছে, নেতৃত্ব দিয়েছে। ভাই মেনে নিন, মানলে সম্মান পাওয়া যায়, শ্রদ্ধা করলে, ভালোবাসলে ক্ষতি নাই। আপনার সবাই আপনার আপন হবে এমন ভাবারও দরকার নাই। কিন্তু অন্ততপক্ষে আওয়ামী লীগ ব্যতি রেখে বাংলাদেশে যারাই আছে সবার সাথে একটু সুসম্পর্ক গড়া যায় কিনা, সেইটা আমাদের সবাইকে দেখতে হবে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমাদের এই বাংলাদেশে আওয়ামী লীগের সকল দুষ্কৃতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলো থেকে দেশকে যদি রক্ষা করতে হয়, ঐক্যের বিকল্প নাই। কারো পিঠের চামড়া থাকবে না। যদি আপনি অনৈক্য করেন, বিভেদ সৃষ্টি করেন, এই দেশ এমন একটি জায়গা, যেই দেশে যে কোনো কিছু যে কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে, এটার নাম বাংলাদেশ। অতএব এই বাংলাদেশে অনৈক্য হলে কিছুই টিকবে না। আর ঐক্য থাকলে কোনোদিন এই ফ্যাসিবাদী শেখ হাসিনা মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, বাংলাদেশে আসবে না। ভাই, করজোর অনুরোধ হচ্ছে, একটা ইস্যু নিয়ে কি আপনার চলতে পারবেন না? যে আমরা অন্ততপক্ষে অনলাইনে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই নিয়ে লেখবো না। আমি আমার দলের গুণগান করব আর আওয়ামী লীগের বিরুদ্ধে লেখবো। কথা ক্লিয়ার? আমার এই মেসেজটা আমার বন্ধুরা শুনবেন, কমেন্টস করবেন, বেইমানি করবেন না। যারা যারা আমার সাথে একমত তারা অন্তত লেখেন। 2টা আহ্বান আপনাকে করতে চাই। আমরা 1 নম্বর কাজ করব, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, গণ অধিকার হোক, ইসলামী দল হোক, ইসলামী আন্দোলন হোক, কারো বিরুদ্ধে আমি লেখবো না।
লেখবো কার বিরুদ্ধে? শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে। আর একটা জিনিস আমি শুধু লেখবো, ওই যে লেখবো না বলছি, লেখবো কার বিরুদ্ধে? আওয়ামী লীগের বিরুদ্ধে। আর লেখবো না কার বিরুদ্ধে? এই জাতীয় আমার সহকর্মী দলের বিরুদ্ধে। আবার লেখবো কার পক্ষে? আমি আমার দলের তা লেখবো। আপনি বিএনপির 31 দফা লেখেন, বিএনপি করি। জিয়াউর রহমান কি করছে, খালেদা জিয়া কি করছে, তারেক রহমান কি করছে, আগামীতে কিভাবে বাংলাদেশ গঠন করবে লেখেন, বলেন, বলতে থাকেন। জামাত ইসলাম বলেন ডাক্তার শফিক সাহেব কি করছে, হিন্দুর বাড়ি সাহায্য করছে, বন্যা দুর্গতদের সাহায্য করছে, একজন আলেম হয়ে তিনি মানুষের উদার হচ্ছে, এই দেশে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করছে, ঐক্যবদ্ধ হচ্ছে, লেখেন। চরমনার পীর সাহেবের মুরিদরা লেখেন, চরমনার পীর সাহেবের গুণগান করেন, লেখেন। এই একটা আমল যদি আপনি করতে পারেন যে আমি আমার গুণগান গাবো, আমার দলের পজিটিভিটি আমরা প্রচার করব, আর নেগেটিভ কিছু করব সেটা করব শুধু আওয়ামী লীগের, পারবেন ইনশাল্লাহ? যদি এইটা পারেন, দেখবেন আপনার ভিতরে শয়তানিও আস্তে আস্তে চলে যাবে, আর দেশও উপকৃত হবে, বাংলাদেশও উপকৃত হবে। আমি ভয় পাই না। ভয় পাই না কেন জানেন? আমার যারা সমালোচনা করে, হ্যাঁ, ড্রেন থেকে উঠে আসা কিছু লোক, বিএনপিরও কিছু না, বড়ও কিছু না। আমি বিশ্বাস করি আমার মেধার মূল্যায়ন যারা ক্যারি করতে পারবে, দে উইল রেসপেক্ট মি অ্যান্ড দে উইল লাভ মি। আর যে পারবে না সে অযোগ্য, আমার কিছু করার নেই। এ কারণে বুকে সাহস নিয়ে আমি প্রত্যেক মজলুমের পক্ষে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাতে কেউ বাধা দেয় না। বাংলাদেশে একজনকে দেখান পারলে, করে জামাত কিন্তু চরমনাইল লাগেও খাতিল রাখতে পারে, দেখান। করে বিএনপি কিন্তু চরমনাই জামাত হেফাজতের সাথে চলতে পারে, দেখান। আমি আল্লাহকে খুশি রাখার জন্য বলছি, শুকরিয়া আনতে বলছি। এখন পর্যন্ত যেহেতু হৃদয়ে কোনো শয়তানি নাই, এই সকল ইসলামপন্থী আলেম ওলামা সহ আমার দল সহ কারো ক্ষতি যেহেতু করি নাই, প্রত্যেকেই ভালোবাসে, বরং প্রত্যেকেই মনে করে যে এই মানসিকতা ভালো, এবং তারা মনে করে যে তার ক্ষতি আমি করি না। আমি বিপদের সময় দাঁড়িয়েছি গণ অধিকারের পক্ষে, আজ তার বেনিফিট তারা ভোগ করছে। আমার কোনো আফসোস নাই, জীবনে কোনোদিন ওনাদের কোনো পদ পদবি সভা সমাবেশ যাওয়ারও ইচ্ছা নাই, দেখারও দরকার নাই। আমি বিপদের সময় চরমনাইয়ের পাশে দাঁড়িয়েছি। জামাতের ক্রাইসিসের সময় যখন ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে মানুষগুলোকে হত্যা করেছে, তখন আমি প্রথম এই টক শোতে অনলাইনে প্রথম বাংলাদেশে এই ব্যক্তিদের পক্ষে কথা বলেছি, কোটি কোটি মানুষ দেখেছে। আমি বিএনপির জন্য লড়াই করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এভাবে করে সামষ্টিকভাবে শুধু চিন্তা করেছি মানুষগুলো মজলুম, মজলুমদের ঐক্য হতে হবে। শত্রুরা এখন এক হয়ে গিয়েছে, সমগ্র বিশ্বব্যাপী আমাদেরকে কোণঠাসা করার জন্য তারা কিন্তু উঠে পড়ে লেগে গিয়েছে। অতএব আপনাদের আমাদের সচেতনতার বিকল্প কিচ্ছু নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আসুন আজকের যে শুভ সংবাদটি দেখলাম, যদিও এটা ভবিষ্যৎ আরও ইমপ্রুভ হোক সেটাই চাই, মাঝে মাঝে কিছু কাদা ছড়াছড়ি হওয়াটাই স্বাভাবিক হতে পারে বাঙালি কালচার, তারপরেও ঐক্যের চেষ্টা চালিয়ে যাবেন। বিএনপির মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছেন জামাতের ব্যাপারে, এই বক্তব্য জামাত এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ব্যাপারে আমি স্পষ্ট করে সবার কাছে পৌঁছে দিতে চাই। আসুন, উই শুড রেসপেক্ট ইচ আদার। আমরা একে অপরকে সম্মান করব, ভালোবাসব, লাভ দিব, ক্যারি করব, এবং একে অপরকে স্নেহ করব, শ্রদ্ধা করব, কোনো সমস্যা নাই। চেয়ারটা ছেড়ে দিব, কোনো সমস্যা নাই। কত মানুষের কত নিউজ ফেসবুকে আসে, সেগুলো আমি জানি। একজন ব্যক্তি তার ব্যক্তির পরিচিতির জন্য একটা নিউজ করে, আর পাশের কিছু মানুষের ছবি কালেক্ট করে লিখে দেয়, প্রবাস থেকে যুদ্ধ করলেন যারা। আমি কষ্টও পাই না, কারণ এগুলো জানি যে হু আই অ্যাম অ্যান্ড হু দে আর। আমি কি করেছি আমি জানি, আর আমার জনগণ জানে। আমার কোনো কিছু আমাকে পত্রিকায় দিতে হবে কেন? আমার সহযোদ্ধা কর্মীরা আমাকে যে সমর্থন করছে, এর চেয়ে বড় ভালোবাসার কিছু নাই তো। তারপরেও আসবে না তা না, সবুরে মেহফিলে আসবে, যেদিন আসবে সেদিন। কিন্তু আমাকে পরিকল্পিত উপায়ে সবার সাথে ঢুকতে হবে, এই মানসিকতার দরকার নাই। আসুন আপনি আমি আমরা সবাই মিলে, অন্ততপক্ষে আপনারা যারা আছেন সবাই মিলে আমরা একে অপরের মধ্যে ঐক্য গড়ে তুলব, সহনশীলতা তৈরি করব, ভালোবাসা বিস্তার করব, এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।
আজকে রাতে যারা যারা সম্পৃক্ত হয়েছেন এই লাইভটা শেয়ার যেমন করবেন, বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর ইউটিউবে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দিস ইজ মাই রিকোয়েস্ট। আপনারা জানেন আমার পেজের অবস্থা খুবই খারাপ, ফেসবুকের অবস্থা খুবই ভয়ানক। আপনারা দয়া করে ইউটিউবে সাবস্ক্রাইব করে দ্রুত এই চ্যানেলটাকেই ফেসবুকের মতো পপুলার বানিয়ে দিন, এবং এখান থেকে দৈনন্দিন আমার এই রাষ্ট্র চিন্তা, গবেষণা, দেশ, মানুষ এবং রাজনীতি, সমাজনীতি, ধর্মনীতি, বাংলাদেশের মানুষের সোশ্যাল অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলার এবং শোনার এবং আপনাদের থেকেও শেখার জন্য এই চ্যানেলে সবাই যুক্ত হবেন।